আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করব। এটা আমাদের সব ক্ষেত্রে সব জায়গায় কাজে লাগবে। এটা হচ্ছে গ্রামারের একটা ডাইরেক্টলি অ্যাপ্লিকেবল একটা টপিক। এটা আমরা কোথায় এপ্লাই করি? রিটেন সাইটে এপ্লাই করি, রাইট? তো রিটেন সাইটে আমরা বিরাম চিহ্নটা কিন্তু হামেশা অহরহ কিন্তু এপ্লাই করে থাকি। তো তোমরা যারা ক্লাস 8 এ আছো তোমাদের জন্য কিন্তু এখান থেকে এমসিকিউ মাস্ট আসবেই এবং কোথা থেকে আসবে সেটা আমরা বলে দিব। কিন্তু যারা নবম দশম কিংবা তার বেশি আহ, অর্থাৎ এটা সারা জীবন যারা কাজে লাগাতে চাও তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমাদের কিন্তু অলওয়েজ কাজে লাগবে বিরাম চিহ্নের যে কনসেপ্টগুলা। তো আমরা চলো দেখি বিরাম চিহ্নটা আমরা কিভাবে রিয়েল লাইফে অ্যাপ্লিকেবল হয়। আমরা যখন লিখি লেখার সময় কিন্তু আমাদের এই যে দাড়ি কমা ফুল স্টপ এই সব সম্পর্কে কিন্তু অনেক বেশি খেয়াল রাখতে হয়। তাছাড়া এটা কিন্তু তোমরা ইংরেজিতে পাবে। ইংরেজিতে কোথায় পাবে মনে আছে? ইংরেজিতে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনে পাবে তোমরা, রাইট? তো এটা একেবারে ক্লাস 3 থেকে শুরু করে একেবারে ইন্টারমিডিয়েট এবং হচ্ছে অ্যাডমিশন পর্যন্ত। তো এর জন্য বিরাম চিহ্ন যে আজকের যে টপিকটা এটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। তো চলো আমরা শুরু করা যাক বিরাম চিহ্নের এই পড়াটা। তো বিরাম চিহ্ন, বিরাম মানে কি? বিরাম মানে একটু বিরতি, একটু রেস্ট। রেস্টের দরকার হয় কেন? আর আসলে রেস্টের কেন দরকার হয় এটা যদি আমরা বলতে চাই, ওয়েট, এটা যদি আমরা বলতে চাই তাহলে আমাদের কিন্তু বলতে হয় যে আমরা যখন কথা বলি, কথা বলার সময় কিন্তু আমরা একটানা একেবারে কথা বলেই যাই। এটা কেমন হবে? একদম একটানা বলেই যাই। আমরা যদি একটানা কথা বলতেই থাকি তাহলে কিন্তু আমাদের কথাটা অনেক সময় বোধগম্য হবে না বা কথাটা কিন্তু ভুল হয়ে যাবে, রাইট? তো মানুষ কিন্তু মানুষ কি? মানুষ একটানা কথা বলতে পারে না, তাই না? তাকে মাঝে মধ্যে থামতে হয়। তাছাড়া অন্যকে কথাগুলা বোঝার সময় দিতে হয়। এই হচ্ছে আমাদের মেইন কথা যে অন্যকে কথা বলার সময় দিতে হয়। লেখার সময়ও কিন্তু তেমন মাঝে মধ্যে বিরতি দিতে হয়। আমরা কিন্তু একগড়া সবকিছু লিখতে পারি না, তাই না? কথা কথা বলতে যেমন থামতে হলে শ্বাস নেবার প্রয়োজন হয়, লেখার সময়ও বাক্যে ব্যবহৃত নানা রকম চিহ্ন বা সংকেত এর দরকার হয়। তো কথা বলার সময় আমরা কি থামি না? ঠিক তেমনি লেখার সময়ও আমরা যদি একটানা, এখানে দেখো তুমি এই যে দাড়ি দেখতে পাচ্ছ, দাড়ি দেখতে পাচ্ছ, হ্যাঁ? দাড়ি দেখতে পাচ্ছ, কমা দেখতে পাচ্ছ। তুমি যদি এই যে দাড়ি, কমা গুলো যদি ব্যবহার না করো লেখার মধ্যে, তাহলে কিন্তু তোমার লেখার মিনিংটা, মানেটা, অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? তো এই যে থামার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা সংকেত এসবের প্রয়োজন হয়, এই চিহ্নগুলোকেই কি বলা হয় বলো তো? এই চিহ্নগুলোকেই বা এই সংকেতগুলোকে বলা হয় হচ্ছে বিরাম চিহ্ন। মনে থাকবে? হ্যাঁ। একে একে আরো কি বলা হয়? জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলা হয়। ঠিক আছে? বিরাম চিহ্ন ব্যবহারের ফলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয়। এটা মনে রাখবা যে বিরাম চিহ্ন ব্যবহার না করলে তোমার কিন্তু বাক্যটা স স মানে সঠিক অর্থ কিন্তু প্রকাশ করতে পারে না। আমরা একটা উদাহরণ কিন্তু দিয়েছিলাম আমাদের যে ক্লাসে ইংরেজি পাঞ্চুয়েশন এ, সেখানে আমরা কি বলছিলাম? একটা ঘটনা দিয়ে তোমাদেরকে বুঝাইছিলাম। তো ঘটনার দিকে না যাই, চলো আমরা কিছু আ বিরাম চিহ্ন চিনি। একটা কমা, দেখো কমা কেমন হয় তোমরা জানো। সেমিকলন মানে কি? সেমিকলন মানে এখানে একটা ডট থাকবে এবং আরেকটা কমা থাকবে, তাই না? মানে অর্ধেক কমা অর্ধেক ডট। তো এই কারণে একে বলা হয় সেমিকলন। দাড়ি, এই যে দাড়ি। আর আমরা ইংরেজিতে কি করি? জাস্ট একটা ডট ব্যবহার করি, তাই না? ফুল স্টপ ব্যবহার করি। তারপরে জিজ্ঞাসা চিহ্ন বা ইংরেজিতে বলা হয় কোয়েশ্চেন মার্ক। বিস্ময়সূচক চিহ্ন, দেখো বিস্ময়সূচক চিহ্ন ইংরেজিতে কি বলা হয়? নোট অফ বা মার্ক অফ এক্সক্লামেশন। তারপরে কোলন দেখো কেমন হয়? এই হচ্ছে কোলন। কোলন ড্যাশ কেমন হয়? একটা কোলন এবং একটা ড্যাশ মিলে। আর ড্যাশ কি? ড্যাশ হচ্ছে শুধু একটা ড্যাশ মিলে। ঠিক আছে? তারপরে দেখো হাইপেন কেমন হয়? এই যে হাইপেন, একটা ড্যাশের মতো, কিন্তু হাইপেনের পার্থক্য কি জানো? হাইপেনটা থাকে মাঝামাঝি দিকে। যেখানে আমাদের যে তোমার যে কোলনটা থাকে, সরি, যে ড্যাশটা থাকে ওই ড্যাশটা কিন্তু নিচের দিকে হয়। তুলনামূলকভাবে কোথায় হয়? নিচের দিকে হয়। কিন্তু হাইপেনটা হয় কোথায়? মাঝামাঝি জায়গায়। হ্যাঁ? আর উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতির চিহ্ন কাকে বলে? আমরা কিন্তু ইনভার্টেড কমা হিসেবে চিনি। তার মানে কারোর কথা আমরা যেটার ভেতরে রাখি সেটা কি? উদ্ধৃতি চিহ্ন বা এটাকে কি বলা হয় আরো? ইনভার্টেড কমা। বন্ধনী বা এটাকে কি বলা হয়? ব্র্যাকেট। বন্ধনী বা ব্র্যাকেট। ব্র্যাকেটের ভেতরে আমরা এক্সট্রা কোনো তথ্য কিন্তু লিখে রাখি। ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট অ্যান্ড থার্ড ব্র্যাকেট, রাইট? তারপরে হচ্ছে বিকল্প চিহ্ন, তাই না? আমরা ইংরেজিতে কি বলি? স্ল্যাশ বলি, রাইট? আচ্ছা, তারপরে ইলেক লোপ চিহ্ন বা তোমার হচ্ছে ঊর্ধ্বকমা। লোপ চিহ্ন, দেখো ইংরেজিতে আমরা কি কি জানি? লোপ চিহ্ন। ইলেক লোপ চিহ্ন বা ঊর্ধ্বকমা। ঊর্ধ্বকমা মানে যে কমাটা কোথায় থাকে? উপরে থাকে। আমরা এটাকে কি নামে চিনি? অ্যাপোস্ট্রফি হিসেবে চিনি। আমরা সংক্ষিপ্তকরণ হিসেবে এটাকে ব্যবহার করতে পারি বা করে থাকি। যেমন আই অ্যাপোস্ট্রফি এম, এটাকে কি বোঝায়? আই অ্যাম, তাই না? এর সংক্ষিপ্ত রূপ।
কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট এর জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি, যেটাকে এই জন্য বলা হয় কি লোপ চিহ্ন। এখানে কি লোপ পাইছে? এ লোপ পাইছে, তাই না? এ লোপ পেয়ে কি হয়েছে? আই এম, আই এম, তাই তো? আই এমটাকে কি আই এম এই হিসেবে প্রকাশ পাইছে। আচ্ছা দেখো, বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কি? একটা হচ্ছে দাড়ি, একটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, আর একটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন এবং বিস্ময়সূচক চিহ্ন। এটা তোমরা সবাই খুব খুব গুরুত্ব সহকারে কিন্তু মনে রাখবে। ঠিক আছে? কেন মনে রাখবে? কারণ এটা তোমাদের যে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশনের সময় কিন্তু কাজে লাগবে, কিংবা বাক্যের শেষে কি চিহ্ন হয় সেটা তোমরা এখান থেকে কিন্তু মনে রাখবে। দাড়ি, দাড়ি দিয়ে একটা সেন্টেন্সের শেষ হয়, রাইট? দাড়ি দিয়ে একটা সেন্টেন্সের শেষ হয়। ইংরেজিতে কি বলি আমরা ওইটাকে? ইংরেজিতে বলি ফুল স্টপ। ঠিক আছে? বক্তা বা লেখকের মনের ভাব সমাপ্তি বোঝাতে কি হয়? শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ, বা এটার ইংরেজি কি? পূর্ণচ্ছেদ, ফুল স্টপ। ঠিক আছে? যেমন আমরা বাংলাদেশে বাস করি, একটা উদাহরণ। এবার জিজ্ঞাসা চিহ্ন কোথায় ব্যবহৃত হয়? জিজ্ঞাসা চিহ্ন কোথায় ব্যবহৃত হয়? অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের ইংরেজি কি? বলো তো? জিজ্ঞাসা চিহ্নের ইংরেজি কি? কোশ্চেন মার্ক, রাইট? নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক। বক্তার মনে যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, যখন কোনো প্রশ্ন করা হয়, যখন কোনো জিজ্ঞাসা করা হয়, তখন এই প্রশ্নসূচক চিহ্নটা ব্যবহৃত হয়। যেমন তোমার নাম কি? ঠিক আছে? এটা বাক্যের শেষে ব্যবহৃত হয়। আচ্ছা, এইবার হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। আকস্মিক মনের ভাব বা হচ্ছে আবেগ প্রকাশ করা হয় যে সেন্টেন্স দ্বারা, আমরা ইংরেজিতে বলি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, বা বাংলায় বলা হয় বিস্ময়সূচক চিহ্ন, সরি বিস্ময়সূচক বাক্য। তো বিস্ময়সূচক বাক্যের শেষে অবশ্যই কি হয়? তোমার হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন হয়। তোমার হচ্ছে আবেগসূচক শব্দ আছে অনেক, ইংরেজিতে আমরা বলি ইন্টারজেকশন, তাই না? আবেগসূচক চিহ্ন, যেমন হচ্ছে আমরা আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা এসব প্রকাশ করতে যে সকল শব্দ ব্যবহার করি সেগুলোকে কি বলা হয়? ইন্টারজেকশন বা আবেগসূচক শব্দ। এই আবেগসূচক শব্দের পরে আমাদের এই যে বিস্ময়সূচক চিহ্ন, এই বিস্ময়সূচক চিহ্নটা ব্যবহৃত হয়। তো এই যে আবেগসূচক চিহ্ন, এখানে কিন্তু আমরা এটা ব্যবহার করি। অথবা অথবা আমরা সম্পূর্ণ আবেগসূচক যে বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়সূচক বাক্যের শেষেও কিন্তু আমরা ব্যবহার করি। তো এই যে আহা, মাগো, এগুলো কিন্তু ইন্টারজেকশন বা আবেগসূচক শব্দ। আবেগসূচক শব্দের পরেও তোমার হচ্ছে এই বিস্ময় চিহ্ন হয়, আবার হচ্ছে আবেগসূচক বাক্যের পরেও কিন্তু এই চিহ্নটা হয়। ইংরেজি গ্রামারে এর একটু ব্যতিক্রম আছে, সেটা আমরা ইংরেজি ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশনে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আর আমরা দেখলাম এতক্ষণে যে বাক্যের শেষে কোনগুলা বসে। এখন আমরা দেখব যে বাক্যের ভেতরে কোনগুলা বসে। বাক্যের ভেতরে সবথেকে বহুল ব্যবহৃত হয় কি? কমা। তারপরে দেখা যাচ্ছে সেমিকোলন ব্যবহৃত হতে পারে, কোলন ব্যবহৃত হতে পারে, হাইপেনটাও মোটামুটি ভালো ব্যবহার হয়, ড্যাশ ব্যবহার হয়, ঊর্ধ্ব কমা ব্যবহার হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, উদ্ধৃত কমা ইংরেজিতে যেটাকে বলা হয় আম ইংরেজিতে কি বলা হয়? ইনভার্টেড কমা। তারপরে হচ্ছে বিকল্প, বা হচ্ছে ইংরেজিতে আমরা স্ল্যাশ বলে থাকি, রাইট? আচ্ছা, তো কমা কোথায় ব্যবহৃত হয়? কমা কোথায় ব্যবহৃত হয়? যখন বাক্যের ভেতরে অল্প বিরতির প্রয়োজন হয় সেখানে কমা ব্যবহৃত হয়। এটা কখন ব্যবহার করা হয়? অর্থ স্পষ্ট করার জন্য। যেমন তুমি যাবে, না যাবে না। তার মানে বাক্যের ২ টা অংশকে আমরা আলাদা করার জন্য, বাক্যের একটি বাক্যের ২ টি অংশকে কি আলাদা করার জন্য, যাতে করে অর্থটা স্পষ্ট হয়। সুখ চাও? সুখ চাবে পরিশ্রমে। সুখ পাবে পরিশ্রমে, সরি। আচ্ছা, বাক্যের সমাধানের পরে তুমি কাউকে সমাধান করছো, যেমন এই সেতু, এখানে এসো তুমি। যে বললে এই সেতু, তারপরে কি হবে? কমা হবে। কাউকে যখন সম্বোধন করছো তারপরে একটা কমা হবে। যেমন তুমি যদি বলো বন্ধু আমার আজকে শরীর ভালো নাই, বন্ধু আমার মন ভালো নাই, তাহলে বন্ধুর পরে কি হবে? কমা হবে। তারপরে বাক্যের বাকি অংশটা। ঠিক আছে? তারপরে দেখো, একই পদের একাধিক শব্দ পাশাপাশি বসে ব্যবহৃত হলে কমা হয়। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট রুলটা। ঠিক আছে? তার মানে বাক্যে তোমার একই জাতীয় শব্দ, যেমন যদি বিশেষ্য হয় বা নাউন হয়, একাধিক নাউন যদি হয়, এগুলোকে সেপারেট করার জন্য, ঠিক আছে? এগুলোকে সেপারেট করার জন্য কমা ব্যবহৃত হয়। যেমন পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদ-নদী। ঠিক আছে? অথবা বিশেষণ, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, পরপর অনেকগুলো অ্যাডজেক্টিভ যদি হয়, যেমন সুখ, দুঃখ, হাসি, কান্না। ঠিক আছে? এগুলা জীবনেরই অংশ মাত্র। তো এই যে এই একই জাতীয় বিষয়গুলাকে তুমি আলাদা করতে পারবা কি দিয়ে? কমা দিয়ে। তারপর সর্বনাম, যেমন হচ্ছে তুমি, আমি, সে, তারা। এইভাবে অনেকগুলা সর্বনামকে আমরা আলাদা করতে কি পাশাপাশি বসানোর সময় আমরা কমা দিয়ে সেগুলাকে সেপারেট করি বা আলাদা করি। বুঝতে পারছো? তারপরে দেখো, একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে। এই যে কথাটা আগে বললাম, ১ম এই যে কথাটা বললাম যে একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা রাখতে। এটাকে ইংরেজিতে তুমি কমপ্লেক্স সেন্টেন্স এর ভেতরে পাবা। কমপ্লেক্স সেন্টেন্স এর যে ২ টা অংশ আছে না? ওই ২ টা অংশকে আলাদা রাখার জন্য আমরা কিন্তু কমাটা ব্যবহার করি। বুঝতে পারছো? আচ্ছা,
শ্রেষ্ঠা ক্লাসে ঢুকলো, বই রাখলো, তারপরে বেরিয়ে গেল। দেখো একই সেন্টেন্স কিন্তু তোমার এই অংশগুলো কিন্তু আলাদা। এই যে আলাদা অংশগুলোকে আলাদা রাখার জন্য আমাদের কিন্তু এই কমা ব্যবহার করা হয়। হ্যাঁ? কিংবা তোমার একটা বাক্যের ভিতরে শব্দ অংশ আছে, বাক্যাংশ আছে। ফ্রেজ বলা হয় যেগুলোকে, যে অনেকগুলো শব্দ মিলে তৈরি হয়। এই ফ্রেজগুলোকে আলাদা করতেও কিন্তু কমা ব্যবহৃত হয়। আচ্ছা, আর তোমার যেটা ইংরেজিতে বেশি কাজে লাগবে কমার ব্যবহার, সেটা হচ্ছে তোমরা যখন ন্যারেশন করো, তোমরা যখন ডাইরেক্ট ন্যারেশন লেখো তখন কিন্তু তোমার রিপোর্টিং ভার্ব, ঠিক আছে? রিপোর্টের স্পিচ শুরু হওয়ার আগে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এর শেষের দিকে আমরা কি একটা কমা দিয়ে কিন্তু শেষ করি। তারপরে রিপোর্টেড স্পিচ এর সময় কি করি আমরা দেখো তো, এই যে ইনভার্টেড কমা কিন্তু ব্যবহার করি। ইনভার্টেড কমা শুরু হওয়ার আগে কি হয়? কমা হয়। মনে রাখবা, তোমরা কিন্তু এটা সব সচরাচর দেখে থাকো, এজন্য মনে রাখার কোনো ব্যাপার না। ইনভার্টেড কমা শুরু হওয়ার আগে কি হয়? কমা হয়। ব্যাস এতটুকু মনে রাখতে হবে। আচ্ছা, সেমিকোলন কোথায় ব্যবহার করা হয়? একাধিক বাক্যের মধ্যে দেখা যাচ্ছে সম্পর্ক আছে, পরস্পর সম্পর্ক আছে, একটা সেন্টেন্স বা একটা বাক্যের সাথে পরের বাক্যটার সম্পর্ক আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু সেমিকোলনটা হবে। ঠিক আছে? তো দেখো, তোমার হচ্ছে সেমিকলন কমার চেয়ে দ্বিগুণ তোমার হচ্ছে সময় নিবে। ঠিক আছে? কমায় যেমন আমরা প্রায় পরপর পড়েই যাই, সেমিকলনে কিঞ্চিৎ পরিমাণ তার তুলনায় একটু থামা লাগবে আরকি। যেমন দেখো ২ টা বাক্যের মধ্যে ভাব অর্থের সম্পর্ক থাকলে, তার মানে দেখো একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের যখন সম্পর্ক থাকে, তখন মাঝখানে আমরা সেমিকলন ব্যবহার করি। যেমন দেখো, দিনটা ভালো নয়, মাঝে, মাঝে বৃষ্টি পড়ছে। তার মানে ভালো না হওয়ার কারণটা কিন্তু পরের এই সেন্টেন্সে বলে দিছে। তার মানে ২ টা সেন্টেন্সের কি পারস্পরিক সম্পর্ক আছে। দিনটা ভালো না হওয়ার কারণ কি? মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তো এই কারণে তোমার হচ্ছে আ সেন্টেন্স ২ টা পরস্পরের সাথে কি সম্পর্কিত। তো এই কারণে এখানে সেমিকলন ব্যবহার হয়। কথাটা বলা সহজ, করা কঠিন। বলা সহজ কিন্তু করা কঠিন। এরা পরস্পর বিপরীত অর্থ বোঝাচ্ছে। সো এইজন্য এদের এই যে বিপরীত অর্থক তোমার হচ্ছে কি আছে? সম্পর্ক আছে। তো এইজন্য এর মাঝে আমরা কি ব্যবহার করি? কোলন ব্যবহার করি। আচ্ছা দেখো, একাধিক বাক্য সংযোজনের জন্য। যেমন আগে স্কুলের পড়া, পরে গল্পের বই। ঠিক আছে? যেসব অব্যয় বৈপরীত্য আ বা অনুমান প্রকাশ করে। যেমন মনোযোগ দিয়ে পড়ো তাহলেই ভালো ফলাফল করবে। এখানে কিন্তু সবগুলা সেন্টেন্সেরই আ প্রায় যে আমরা যে নিয়মটা বললাম, একটা নিয়মই কিন্তু এই যে সবগুলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে। তাই না? অর্থাৎ একটা সেন্টেন্সের ভিতরে পারস্পরিক সম্পর্কযুক্ত যদি ২ টা সেন্টেন্স থাকে, তাদের মাঝখানে কি থাকবে? সেমিকলন থাকবে। আর কোলন কি? কোলন বেশিরভাগ ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? উদাহরণ দেওয়ার জন্য। এটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? উদাহরণ দেওয়ার জন্য। যেমন বাংলা সন্ধি ২ প্রকার। স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। দেখো ২ প্রকারের এইখানে আ তোমার হচ্ছে কোলন ব্যবহৃত হইছে। উদ্ধৃতির আগে বলতে কি? যে কারোর কোনো স্পিচটা, কারোর আ মুখশ্রিত কোনো যে বাক্যটা, সেই বাক্যটার আগে কি হয়? তোমার হচ্ছে এই কোলনটা হয়। ঠিক আছে? তার মানে কেউ কোনো কথা বলল, ওই যে তোমরা ডায়ালগ লেখো। ডায়ালগ লেখার সময় তোমরা কি করবা? এই যে কোলন ব্যবহার করবা, তাই না? কারো নাম দিবা, তারপর কোলন ব্যবহার করবা। তারপর সে যেটা বলছে সেটা লিখবা। তাহলে কোলন কোথায় বসাই? বুঝা গেল? এই যে কথাটা এইমাত্র বললাম সেটাই আরকি। আচ্ছা, হাইপেন। হাইপেন কি? বাংলা আ তোমার হচ্ছে সংযোগ চিহ্ন বলা হয় বাংলায়। ঠিক আছে? সংযোগ চিহ্ন, যেমন আমরা একসাথে মা-বাবা বলি বা ভাই-বোন বলি, কিংবা একই জাতীয় শব্দ কে আমরা যোগ করি, যেমন ভালো-মন্দ। বিপরীত জাতীয় শব্দকে আমরা পাশাপাশি যোগ করি, যেমন সরি, ভালো-মন্দ এটা তো বিপরীত জাতীয়ই আরকি। আচ্ছা, দেখো সমাসবদ্ধ পদের ক্ষেত্রে। সমাসবদ্ধ পদ বলতে বোঝায় কি? যে সেখানে কি আছে? একটা বাক্য আছে, ব্যাস বাক্য আছে। তার মানে আ একটা বাক্যকে আমরা সংকোচন করলাম। যেমন দেখো, প্রীতি উপহার। তার মানে যে উপহার তোমার হচ্ছে ভালোবেসে দেওয়া হয়েছে সেটা। সেটা কি? প্রীতি উপহার। ঠিক আছে? ভালোবেসে দেওয়া হয়েছে যে উপহার সেটা। তো এই যে এত বড় বাক্যকে আমরা সংক্ষেপ করে লিখলাম। এটা হচ্ছে কি? সমাসবদ্ধ পদ। তাই না? অনেক বড় বাক্যকে আমরা ছোট করে লিখলাম। এজন্য এটাকে কি বলা হবে? সমাসবদ্ধ পদ। তাদের মধ্যে অহিনুকুল সম্পর্ক। তাদের মধ্যে অহিনুকুল সম্পর্ক মানে খুবই ভালো সম্পর্ক যাদের মধ্যে। আচ্ছা, যার শেষ এবং শুরু নেই, এরকম একটা। আচ্ছা, একই ধরনের শব্দ প্রকাশের ক্ষেত্রে হাইফেন বসে। যেমন ওই যে বললাম বাবা-মা, ওই সেরকমই আরকি। যেমন নদ-নদী, ঢাকা, খুলনা, বরিশাল, হ্যাঁ? আচ্ছা, তো এই যে আমাদের যে মেইন যে বিষয়গুলা, সেগুলো কিন্তু অলরেডি আলোচনা করেছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কি করবা? এই বাক্যগুলাতে বিরাম চিহ্ন বসাবা। ঠিক আছে? এই যে ক, খ, গ বসিয়ে তোমরা হচ্ছে এই হোমওয়ার্কটা আমাদেরকে সাবমিট দেবা। তোমরা কিন্তু নিশ্চয়ই জানো। যেমন আ কোথায় দাড়ি চিহ্ন ব্যবহার করতে হবে? একটা বাক্য কমপ্লিট হইলেই দাড়ি ব্যবহার করতে হবে। একটা বাক্য কমপ্লিট হলে বাক্যটা যদি কি হয়? প্রশ্নবোধক হয়, তাহলে কি? সেখানে কোয়েশ্চেন মার্ক বসাইতে হবে। একটা সেন্টেন্স শেষ হয়ে আ যদি তোমার হচ্ছে আ কি বোঝায়? আবেগ বোঝায়, অনুভূতি বোঝায়, বা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় সেটা, তাহলে সেখানে কি করতে হবে? বিস্ময়সূচক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন বসাইতে হবে। তাই না? আচ্ছা, বলিল দেখো, আ তোমার যখন আ ন্যারেশন টাইপের থাকবে, তখন রিপোর্টিং ভার্ব যেটা, অর্থাৎ কে কি বলিল? যেমন যুবক বলিল। তাই না? এবার কি বলিল?
সেই কথাটা কিসের ভিতরে থাকবে? ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্নের ভেতরে থাকবে। বোঝা গেল? তারপরে তোমার ওই উদ্ধৃতি ওই শুরু হওয়ার আগে কি হয়? কমা হয়। তোমার ইনভার্টেড কমা শুরু হওয়ার আগে কি হয়? উদ্ধৃতি শুরু হওয়ার আগে কি হয়? কমা হয়। ব্যাস এতটুকু মনে রাখলেই হবে। যেমন মুক্ত বলল, স্যার বলেছেন আজ তিনি ক্লাসে রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে গল্প শোনাবেন। দেখো, একজনের কথা কিসের ভেতরে থাকবে? ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন, এরকম আ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন যেটা উপরে থাকে, তাই না? সেই চিহ্নের ভেতরে থাকবে। তো এই তো, তোমরা এইটা করবা। যেখানে, যেখানে দাড়ি কমা ফুল স্টপ হবে সেখানে দাড়ি কমা ফুল স্টপ দিবা, দিয়ে আমাদেরকে জমা দিবা। তারপরে তোমার হচ্ছে কোথায়, কোথায় ড্যাশ এবং হাইফেন বসে সেটার তোমার হচ্ছে আ ব্যবহার কিন্তু এখানে লিখতে হবে। এখন কোথায় হাইফেন বসে? আমরা বললাম না কোথায়? একই রকম শব্দ যখন আমরা একসাথে লিখি তখন কি তার মাঝে হাইফেন থাকে। একই বা বিপরীত অর্থে বোঝাইলেও কিন্তু একই জাতীয় হইলেই তার মাঝে কি বসে? হাইফেন বসে। আর ড্যাশ কোথায় বসে? ড্যাশ কোথায় বসে? ড্যাশ আর হাইফেনের মধ্যে পার্থক্য কি? হাইফেনটা এই যে মাঝামাঝি অবস্থান করে, ড্যাশটা নিচের দিকে অবস্থান করে। ড্যাশ বোঝাই আমরা মূলত কোথায়? যেখানে কোনো কিছু কি আছে? অনুপস্থিত আছে। শূন্য স্থান বোঝাইতে আমরা এই ড্যাশটা ব্যবহার করে থাকি অধিকাংশ সময়ে, তাই না? আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই যে এত দীর্ঘ একটা সময়ের ক্লাস, এখানে তোমরা এই যে দাড়ি কমা ফুল স্টপের যে পরিচয়, এটা সম্পর্কে অনেক বেশি ক্লিয়ার হয়েছো। আমরা এটা নবম দশম শ্রেণীর বইয়ে পড়ে আরো বেশি ক্লিয়ার হব এবং আমরা এটার এপ্লাই করব একেবারে ইন্টারমিডিয়েটে গিয়ে সরাসরি প্রশ্নে কিন্তু আমাদের থাকবে, ব্যাকরণ প্রশ্নে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।